সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস। শিরোনাম এবারে বিস্তারিত। চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মিটফোর্ডের সামনে খুন হন ব্যবসায়ী সোহাগ। এমন চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশের ডিসি লালবাগ। শনিবার ব্রিফিংয়ে দাবি করা হয়, রাজনৈতিক বিবেচনায় নয়, প্রকৃত অপরাধীদের বিচার হবে। একই দিন আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মিটফোর্ড চাঁদপুর কোনো ঘটনাতেই আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। আরবের অন্ধকার যুগ যেন রাজধানী ঢাকার বুকে। মিটফোর্ড এলাকায় কনক্রিটের ব্লক ছুঁড়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। এর দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয় সেই ভিডিও। নিন্দা, ক্ষোভ, বিক্ষোভের মুখে ঘটনায় জড়িত সন্দেহে 2 যুবদল নেতাসহ 5 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে শনিবার ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশের লালবাগ জোনের ডিসি। বলেন, চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মিটফোর্ডের সামনে খুন হন ব্যবসায়ী সোহাগ। আমরা যতটুকু জেনেছি, ওখানে ভাঙারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল, ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে। ওই দোকানটাতে কারা ব্যবসা করবে, এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। গ্রেফতার হওয়া আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা। তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। একই দিন আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মিটফোর্ড চাঁদপুর কোনো ঘটনাতেই আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। একই অনুষ্ঠানে পুলিশ প্রধান স্বীকার করেন, এখনো সবল নয় তার বাহিনী। রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরির তথ্য দেন তিনি। এই কয়েক মাসে আমাদের পক্ষে সবকিছু একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। এ সময় অপরাধ তৎপরতা কমাতে রাজনৈতিক দলগুলোর সহিষ্ণুতা ও সহযোগিতা চান আইজিপি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সোহাগ হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আসামি রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকালে তার জবানবন্দি রেকর্ড করা হয়। 2 দিনের রিমান্ড শেষে রবিনকে আদালতে হাজির করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মহানগর হাকিম হাসিবুল্লাহ গিয়াস। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিকে এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আসামি টিটন গাজীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আমরা চাই দ্রুত গতিতে এই মামলাটি ইনভেস্টিগেশন করে এবং সঠিক যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। তাহলে আইনের প্রতি আদালতের প্রতি আস্থা বাড়বে এবং সমাজে একটা মেসেজ যাবে যে মব সৃষ্টি করে এবং আইন কেউ নিজের হাতে নেবে না বলে আমি সেটা মনে করি। বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। শনিবার সকালে ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান তারা। এছাড়া সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকারের শক্ত পদক্ষেপ চান শিক্ষার্থীরা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা 12টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এআইইউবি, এনএসইউ, ইউআইইউ ও আইইউবির শিক্ষার্থীরা। এই কর্মসূচির আয়োজন করে সচেতন শিক্ষার্থী সমাজ। এ সময় সোহাগ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিষয়টা জনসম্মুখেও হয়েছে, পিছন থেকেও হয়নি, লুকিয়েও হয়নি, জনসম্মুখে হয়েছে। চাঁদাবাজ বলি বা যেটাই বলে, এটা যে কোনো দল গোষ্ঠী
রাজনৈতিক দল হতে পারে, যে কোনো দলেরই হতে পারে, সেখানে কোনোভাবে বরদাস্ত করার কোনো ওয়ে নাই আসলে। একই চিত্র ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও। দেশের সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকারের শক্ত পদক্ষেপ দাবি করেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এটা খুবই মর্মাহত একটা বিষয়। একজন মানুষকে এভাবে কখনোই নৃশংসভাবে হত্যা করে এটা আমরা মনে করি না এটা ঠিক। চকবাজারে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকতে পারবে না। এদিকে একই দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এ সময় হত্যার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। দুপুরে নগরীর রেলগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁয়ের জেলা স্কুল বড়মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরাও। মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ব্যবসায়ী হত্যাকাণ্ডের নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না, তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। তারা চায় দেশে আরো অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। সরকারের একটি অংশ তাদের এই দূরভিসন্ধিমূলক পরিকল্পনার অংশ হয়ে অপরাধ দমনে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা বারবার অনুরোধ করার পরও দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়নি। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে, এমন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছে জিম্মি হবে না। রফিকুল ইসলাম খান ও হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বলে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো, এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকেই আমরা দেখছি সেই রাজনৈতিক দল খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। প্রতিটি হামলা মামলায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সকালে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রক্তের বিনিময়ে জুলাইয়ের পরও আমাদের রক্ত দেওয়া শেষ হয় নাই। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এইগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে মাহবুবুর রহমানের বাবা আব্দুল করিম মোল্লা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় এই মামলা করেন। এদিকে হত্যাকাণ্ডের 24 ঘন্টা পরও এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের 3টি দল কাজ করছে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কোন গ্রুপটা করতে পারে এরকম একটা ধারণা আমরা পেয়েছি। এর মধ্যে দু একজনের নামও আমরা পাচ্ছি, যেগুলো যাচাই বাছাই করা হচ্ছে, এবং যাদেরকে আমরা এর সাথে জড়িত মর্মে মোটামুটি নাম পাচ্ছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের 3টা পার্টি অলরেডি অভিযানে আছে। ডিবি নেতৃত্বে একটা পার্টি আছে, থানা 2টা পার্টি আছে, অভিযান চলতেছে। মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং মব জাস্টিস বরদাস্ত করা হচ্ছে না। সাভারে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আমরা মনে করি যে জনগণ তো অর্গানাইজ না, সংগঠিত না। আমরা যারা অন্যায় করব আমরা তো সংগঠিত, কিন্তু জনগণ কিন্তু বিভিন্ন জায়গায়
সংগঠিত হয়ে স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হচ্ছে এবং প্রতিবাদের ভাষা দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই ধরনের অপশাসনের কোনো চেষ্টা তারা মেনে নেবে না। মিটফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীরা এখনো কেন গ্রেপ্তার হয়নি তা জানতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা সে প্রশ্ন রেখেছেন তিনি। শনিবার বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন তিনি। বলেন, অন্যায়কারীরা কোনো দলের হতে পারে না, স্বৈরাচার পালালেও দৃশ্যমান হচ্ছে স্বাধীনতার অদৃশ্য শত্রু মন্তব্য করেন তারেক রহমান। নির্বাক স্মৃতিচারণ, চোখে জল, কণ্ঠে ক্ষোভ। গুলশানের এই হোটেল রুম যেন মুহূর্তে ফিরে যায় 24-এর উত্তাল জুলাই আগস্টের দিনগুলোতে। অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ ও আহত পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়কালে অবতারণা হয় এই দৃশ্যের। আলোচনায় অংশ নেন নিহত ও আহত নেতাকর্মীদের স্বজনরা। অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো বিচারের মুখোমুখি হয়নি ঘটনায় জড়িতরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে। জানান, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই, বক্তব্য নেই। আমরা তো উপস্থাপন করেই দিয়েছি। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকতাম, অবশ্যই আমরা প্রশাসনকে কঠোরভাবে সকল কিছু পরিচালনার নির্দেশ দিতাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, অন্যায়কারীরা কোনো দলের হতে পারে না। যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। তারেক রহমান বলেন, 3 মাস আগে জুলাই সনদের বিস্তারিত দিলেও এখনো কেন সেটি বাস্তবায়ন হচ্ছে না তা সরকারের বিষয়। নতুন নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কার জরুরি বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে এমন মতামত খারিজ করে দিয়ে রাজনৈতিক দলের নেতারা বলছেন, সরকার ক্ষমতাকে উপভোগ করছে কিন্তু জনগণের দায়িত্ব নিচ্ছে না। তারা মনে করেন দ্রুতই নির্বাচন দিয়ে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। রাজধানীতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনায় উঠে আসে এসব মন্তব্য। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্নে যে প্রবল আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, তার 1 বছর হতে চলেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে, কিংবা ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গড়ার পথে দেশ কতটুকু এগিয়েছে, এসব নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের এই আলোচনা। প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গত 53 বছর ব্যক্তিতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে সরকারগুলো স্বৈরাচারী আচরণ করতে পেরেছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্রের চর্চার ঘাটতি ছিল। এত বড় সংগ্রাম, এত মানুষের প্রাণদান, আপনার রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন, আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন? অব্যাহত থাকবে একই কাঠামো। জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইবো, কিন্তু আমার দলের কাছে আমি চাইবো না। রাজনৈতিক নেতারা প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করতে যে সংস্কার প্রয়োজন, শুধুমাত্র একটি কমিশনের মাধ্যমেই তা বাস্তবায়ন করা সম্ভব কিনা। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি, 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো, পুলিশ কি করলো, ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। তাহলে আমরা একে অপরের দিকে আঙ্গুল তুলছি, এটা ভুল আঙ্গুল। কারণ কোন সংস্কার এই চাঁদাবাজি আর এই হত্যাযজ্ঞ বন্ধ করতে পারবে না। যে বিপুল জনসমর্থন নিয়ে সরকার ক্ষমতায় এসেছিল তা কাজে লাগাতে তারা ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য উঠে আসে আলোচনায়। ফ্যাসিস্টকে আমরা বারবার তাড়িয়েছি, কিন্তু ফ্যাসিজমকে তাড়াতে পারিনি। অনেকবার নানা রূপে ফ্যাসিস্ট এসেছে, কিন্তু ফ্যাসিস্ট প্রক্রিয়াটা অব্যাহত আছে। নির্বাচন যত বিলম্বিত হবে, অনিশ্চিত হবে, এই নৈরাজ্য, অচল অবস্থা, এই ক্রমান্বয়ে এটাকে একটা চূড়ান্ত একটা বিশৃঙ্খলার দিকে যাওয়ার ঝুঁকিটা বাড়বে।
রাষ্ট্র সংস্কার প্রশ্নে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে তার ভিত্তিতেই জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক নেতৃবৃন্দ। জাতির উদ্দেশ্যে তারা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা ভেবেছিল 2 থেকে 3টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার সক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই। শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে জুলাই পদযাত্রার 12তম দিনে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। পরে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতাকর্মীরা। 2-3টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। জুলাই গণহত্যার মামলায় অপরাধের পুরো সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে। এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার এই আদেশ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে গণহত্যার দায় স্বীকার করেন সাবেক আইজিপি মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে জানান, যারা গণহত্যায় জড়িত তাদের মুখোশ উন্মোচন হতে চান মামলার রাজসাক্ষী। ওই দিন মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। অভিযোগ গঠনের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলাটির অন্য 2 আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। ফেনীর দুঃখ 3টি বাঁধ, বানের জলে বারবার ভাঙে বিভিন্ন পয়েন্ট। টানা বৃষ্টি আর উজানের ঢলে ভেসে যায় লোকালয়। এবারও দুর্ভোগের কারণ সেই পুরনো বাঁধ। স্থানীয় বাসিন্দারা বলছেন 122 কিলোমিটার বেড়িবাঁধের টেকসই সংস্কারই পারে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর বন্যা নিয়ন্ত্রণ করতে। মনজুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। পানিতে থই থই ফেনীর নিম্নাঞ্চল। গত 5 দিনের বন্যায় ভাসমান ফেনী, কুমিল্লা ও নোয়াখালী। মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর তীর ঘেঁষে 6টি স্থানে তৈরি করা হয় 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রক বাঁধ। এবারের বন্যায় বাঁধের 20টি স্থানে ভাঙন তৈরি হয়েছে। নিম্নমানের বাঁধগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। নদীর যে খনন, এই নদী আপনার চারিদিক থেকে আপনার ছোট হয়ে গেছে, ছোট হয়ে খালের মতো পরিণত হয়ে গেছে। বাইরের থেকে মাটি এনে এটা আরো বড় করতে হবে, মজবুত করে বাঁধতে হবে, সাইডে মাটি দিতে হবে। গাছের থেকে যদি মাটি কাটিয়ে ফেলে তাহলে তো রাস্তাটা দুর্বল হয়ে গেল। এই মুহুরী নদীর এফেক্টটা শুধু পশ্চিম উপজেলা না, ফুলগাজী, ছাগলনাইয়া সহ টোটাল ফেনী জেলা সমস্ত উপজেলায় এটার এফেক্টটা হয়। শনিবার ফেনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, টেকসই বাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে। ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। 2006 সালে কাজ শুরু হওয়া বাঁধগুলো সম্পন্ন হয় 2010 সালে। এরপর 3 বছর বন্যা থেকে সুরক্ষিত ছিল ফেনীবাসী। 2013 সালে 122 কিলোমিটার বাঁধে একাধিক ভাঙন ধরে। এরপর থেকেই প্লাবিত হচ্ছে ফেনী সহ 3টি জেলা। বিশেষজ্ঞরা বলছেন, বাঁধের টেকসই সংস্কারই এ সমস্যার একমাত্র সমাধান। ফেনীর মুহুরী নদীর তীর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। বন্যার আরো খবর জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার রিপোর্টে দেখছিলাম আমরা বানভাসীদের দুর্ভোগের চিত্র, তো আরেকটু বিস্তারিত জানাবেন এখনকার চিত্র সম্পর্কে সেখানকার।
সারা মেহাজেবেন, এই মুহূর্তে আমি ফেনীতে রয়েছি। আর সারাদিন ফেনীতে রোদ থাকলেও বা বৃষ্টির দেখা না মিললেও কিন্তু এখন হচ্ছে ফেনীতে বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে ভারতের ত্রিপুরা, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে আজ রাতে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি কাল সারাদিনও চলতে পারে। সেই সাথে হচ্ছে যদি এই বৃষ্টি মুষলধারে হয়, তেমনটাও কিন্তু জানতে চেয়েছিলাম যে বৃষ্টি মুষলধারে হবে কিনা। তা আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামীকাল হচ্ছে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হবে। যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে উজানের পানি এবং হচ্ছে টানা বর্ষণের যে পানি রয়েছে সেগুলো হচ্ছে ফেনীর মোহরী, কহুয়া এবং হচ্ছে সিলুনিয়া যে নদী রয়েছে সেই নদী দিয়ে হচ্ছে আবার ফেনীতে প্রবেশ করবে যে উজানের পানি। যদি এভাবে আবার পানি প্রবেশ করে সেক্ষেত্রে আবার হচ্ছে ফেনী বন্যায় প্লাবিত হবে। যদিও আজ এবং গতকাল এই 2 দিনে হচ্ছে ফেনীর বন্যার কিছুটা উন্নতি হলো যদি আজ বৃষ্টি হয়, যদি আগামীকালও যদি এভাবে বৃষ্টি থাকে সেক্ষেত্রে ফেনীর এবং যে আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে যেমন কুমিল্লা এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। সারা মেহাজেবেন। আরিফ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বন্যার পানি নামছে, সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। মানুষের দুর্ভোগ কাটেনি, এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ছে পানিবাহিত নানান রোগবালাই, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের, ফসলের ক্ষেতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টানা 5 দিন ধরে বন্যায় নাকাল নোয়াখালীর মানুষ। অবশেষে পানি নামতে শুরু করেছে, তার সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। পানি কমলেও বানভাসী মানুষের ভোগান্তি কমেনি। জলাবদ্ধতায় এখনো বন্দী হাজার হাজার পরিবার, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। এখানে পানি স্তিমিত হয়ে আছে। পানি এখানে প্রায় 90 একরের খামার। এই খামার থেকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারণে আমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আমরা এই অবস্থা অনেক কষ্ট করতেছি। শিকন ড্রেন করছে, এখন এটাতে কাঁচরা ঢুকে জাম হয়ে যায়। গাব্বার সাথে যে সংযোগ দেওয়া হয়েছে এখানে কোনো পানি নিষ্কাশন হয় না। অবৈধ কারা দখল করে আছে এবং বিভিন্ন উপজেলাতে এগুলোর কিন্তু অভিযান শুরু হয়েছে এবং কার্যক্রম চলেছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে অনেকটাই বেড়ে যায় কুমিল্লার গোমতী নদীর পানি। এতে বাড়ে উৎকণ্ঠা। জলাবদ্ধতা আর খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। পানি, সবখানে পানি, রাস্তা লেগে পানি জানা, অনেক ভোগান্তি হয়। এই যে মোটর সাইকেল যাইতে পারে না, রিক্সা, মানুষ হাইটে স্কুলে যাইতে পারে না। জলাবদ্ধতা 12 মাস লেগে থাকে। সিটি কর্পোরেশনের এবং কি প্রশাসনের কোনো নাই, কোনো পদক্ষেপ নাই ভালো। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনী জেলার মানুষ, এখনো পানিবন্দী হাজারো পরিবার। এসব এলাকায় তীব্র হয়ে উঠেছে খাবার ও পানির সংকট। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে এবারের বন্যায় 1,500 হেক্টরের বেশি জমির আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে প্রায় 2,500 মাছের ঘের ও পুকুর। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বোঝা যাবে ক্ষয়ক্ষতির আসল চিত্র, বলছেন কর্মকর্তারা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। পরিসংখ্যানের খাতায় কমেছে মূল্যস্ফীতি, কিন্তু বাজারে তার প্রভাব নেই খুব একটা। চালের দাম নিয়ে স্বস্তি, সবজি ও আমিষের বাজারও চড়া। আয় ব্যয়ের হিসাব মেলাতে তাই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, মানুষকে স্বস্তি দিতে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মাথাপিছু আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দেশের বাজারে লাগামহীন অস্থিরতা চলছে অন্তত 3 বছর ধরে। নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া ছিল এই সরকারের বড় চ্যালেঞ্জ। 1 বছর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতির হার ছিল 11% উপরে। কয়েক দফায় সুদের হার বৃদ্ধি সহ নানা পদক্ষেপে মূল্যস্ফীতির গতি আটকে দিতে পেরেছে সরকার। মার্চের পর থেকে টানা কমছে মূল্যস্ফীতি। জুন মাসে যা নেমে এসেছে 8.5%-এর নিচে। কিন্তু বাজারে এর প্রভাব কতটা পড়েছে? সংখ্যাই
কমলেও আমাদের জনজীবনে সেটা প্রভাব পড়তেছে না, কারণ আমাদের বেকারত্বের হার কিন্তু ঠিকই বেড়ে চলেছে, আমাদের জিনিসপত্রের দামই ঠিকই বেড়ে চলেছে। আয় যখন বাড়বে হয়তোবা সেটার সাথে অ্যাডজাস্ট করে দেন গিয়ে ফিউচারে এটার একটা প্রভাব আমরা দেখতে পারবো। গত কয়েক মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে সবচেয়ে বেশি। জুন মাসে যা নেমে এসেছে 7.39%। কিন্তু বাজার ঘুরে দেখা গেল চাল, তেল, সবজি সহ বেশিরভাগ পণ্যের দাম বেশ চড়া। সরকারি সংস্থা জিসিবির হিসেবে গত বছরের তুলনায় সব ধরনের চালের দাম এখন 15 থেকে 18% পর্যন্ত বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 10 থেকে 21% বেশি। ডাল ও ছোলার দাম কমলেও স্বস্তি নেই মাছ মাংসের দামে। অনেক আশা করেছিলাম যে একটা পরিবর্তনের মাধ্যমে আমাদের সবারই একটা জীবনযাত্রার মান একটা সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু সেটা আর আমরা পাচ্ছি না। আমাদের আলু, পেঁয়াজ, চাউল, ডাল এগুলোর মধ্যে বলতেছি আমি, যেমন চাউল প্রতি কেজিতে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা করে বাড়ছে। সাধারণ মানুষ কষ্ট থাকলেও মূল্যস্ফীতি নিম্নমুখী পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে সরকারকে। তবে বিশ্লেষকরা বলছেন মানুষের জীবনযাত্রা সহনীয় করতে না পারলে এই সংখ্যা কোনো কাজে আসবে না। সংখ্যার সঠিকতা নিয়েও প্রশ্ন তাদের। চালের দাম যেভাবে বেড়ে গেছে, মানুষ কিন্তু অনেকটাই হতাশ হয়েছেন যে আসলে এখানে প্রশাসনের কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ নেই এবং বাজার কিন্তু কতিপয়ের হাতে চলে গেছে। সুতরাং এই বিষয়টা কিন্তু খারাপ। মন্দা এবং মূল্যস্ফীতি থাকে, তাহলে খালি মূল্যস্ফীতি কমিয়ে জনজীবনকে সুখকর করা যায় না। সাধারণ মানুষের যে 240 টাকা $2 মতো আয়, সেই আয় একটুও বাড়লো না, বরঞ্চ আরো 30 লক্ষ লোক বেকার হয়ে সেখানে যোগ দিল। তার ফলে জনজীবনে আমি ইনইকুয়ালিটি, বৈষম্য, বেকারত্ব, দারিদ্র্য এগুলো থাকবে। সংখ্যায় মূল্যস্ফীতি কমলেও বাজারে এসে এখনো মানুষ তেমন একটা স্বস্তি পাচ্ছে না। স্বস্তি ফিরবে তখনই যখন কমবে নিত্যপণ্যের দাম এবং বাড়বে মাথাপিছু আয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও ভেস্তে যাওয়ার আশঙ্কায় গাজার যুদ্ধবিরতির আলোচনা। বিবিসির প্রতিবেদনের তথ্য বলছে, গাজা থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ বিষয় নিয়ে এই মুহূর্তে মূল আলোচনা চলছে। তবে এই ইস্যুতে ইসরায়েলের সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। এর মধ্যেই উপত্যকা জুড়ে নারকীয় তাণ্ডবে 27 ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের এক চাঞ্চল্যকর প্রতিবেদনের বরাতে জানা যায়, উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে 1 মাসে ইসরায়েলি গুলিতে নিহত 800 ফিলিস্তিনি। এছাড়া দুর্ভিক্ষের ঝুঁকিতে 6,50,000 শিশু। কারেই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক।